আরে মা, এসব কি করছো তুমি? আরে সেটি চুপ কর, দেখোস না সিসি ক্যামেরা লাগাইতাছি। সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু সিসি ক্যামেরা লাগাচ্ছ কেন? ব্যাগ কল আমার মাইয়া বুঝে না কিছু। এটা লাগাইছি তোর সুবিধার জন্য। তোর দেবর, তারপরে তোর শ্বশুর কি কয় না কয়, তুই এই ক্যামেরা থাকার কারণে ঘরে বসে সব দেখতে পারবি, জানতেও পারবি। এইটা হইলো একটা গোপন ক্যামেরা, গোপন, বুঝছস? আরেকটা কথা, এইটার মধ্যে শুধু দেখা যাইব না, ওরা কি কি কথা কয় সব তুই শুনতেও পারবি। এটা আমি যাওয়ার আগে তোরে লাগাই দিয়ে যাইতাছি তোর সুবিধার জন্য, যাতে তুই ঘরে বইয়ে থাকেই সব জানতে পারোস। ধর সেমনি মই ধর, আমি ওখানে নামবো, পরে বুঝা যাবো আবার। ধর। আরে ছেমরি, এই ক্যামেরা লাগানোতে অনেক সুবিধা হয়েছে। এইটা তোর মোবাইলে ইচ্ছা মতো ঘুরাইতে পারবি, ঘুরাই দিয়া তুই দেখতে পারবি তোর শ্বশুরের রুম পর্যন্ত এটা পাইবো। তোর শ্বশুর তোর দেবরের লোকে কি কি করে, কি কি কথা কয়, সব তুই মোবাইলে দেখতে পারবি, জানতে পারবি। তুই যখন আমারে ফোন করছস না, আমি তো হনি বুঝছি একটা কিছু হয়েছে, তাই আমি আসার সময় লগে এটা কিন্না লয়ে আইছি, তাই এটা লাগাই দিয়া গেলাম। এখন ক কি হয়েছে, তুই লেখা ফোন করছস? মা, তোমার মাথায় এত বুদ্ধি? আচ্ছা মা, তুমি এত বুদ্ধি নিয়ে ঘুমাও কেমনে বলো তো? হ ঠিকই কইছস, তোর মাথায় তো গোবর। আমার মাইয়া, এটা আমি তোরে কইতো আমার লজ্জা লাগে। আমার মাথার মতো যদি একটু সিটাফোটা বুদ্ধিও তোর মাথায় থাকতো, তাইলে তো ভালোই হইতো। তাইলে এই সব চিন্তা আর আমার করণ লাগলো, নইলে তুই সব করতে পারতি। বুঝছি মা, বুঝছি। আজকে কি হয়েছে সেটা শোনো। আব্বা কি করো তুমি? আব্বা, আমার তো যে লেখাপড়া করতে যাই সেটা তো অনেক টাকা পয়সা লাগতেছে। দুটা টিউশনি আসছিল, টিউশনি করে তো লেখাপড়া চলতেছে না আব্বা। আমি চাইছিলাম কি আব্বা, ওই লেখাপড়ার পাশাপাশি একটু ব্যবসা বাণিজ্য করতে। আমার সকল বন্ধুরা সবাই ব্যবসা বাণিজ্য করে লেখাপড়া করতেছে। আব্বা, আমার কথা দেওয়া যাও না, আমি একটু লেখাপড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করি। বাবা রে, আমি টাকা পাবো কই? আব্বা, ভাইয়ের তো আল্লাহ টাকা পয়সা কম দেয় না, তুমি ভাইয়ের টাকা কয়ে লয়ে দাও। বাবা, তোর বড় ভাই হে তো তার সংসার নিয়ে আছে। হ্যাঁ আব্বা, তুমি ঠিকই কইছো, ভাইয়ের তো বড় সংসার। তাহলে এক কাজ করো আব্বা, ওই যে আমার গ্রামেতে যে জমিটা আছে না, ওই জমিটা বেশি আমার টাকা দাও। হ বাবা, এটা তুই ভালো কথাই কইছস। তাই আমি গ্রামে গিয়ে জমিটা বিক্রি করে তোর টাকা দিই। আব্বা তাহলে এই কথাই রইলো, তুমি তাড়াতাড়ি জমিটা বিক্রি করার ব্যবস্থা করো। এবার তো বুঝলা? কি এত বড় সাহস, এই সমস্ত বুদ্ধি করছে? তাইলে তো আমি আরো হন এই বাড়ির থেকে যাইতাছি না। এটার একটা বিহিত হইব, শেষ করবো এই সমস্যা, তারপরে আমি যাবো। এর আগে আমি আর যাইতাছি না। তুই কিন্তু আমার যাওয়ার লেগা কইস না, তাইলে পরে কিন্তু তোমারই লস হইব, বুঝালইও। শোন, আমি যেমন এই বাড়িতে থাকবো না, তখন কিছুই করতে পারবো না। আমি তোরে এমনভাবে বুদ্ধি দিমু, তুই খালি আমার বুদ্ধি মতো সব করবি। হুবহু যা করবো তুই একেবারে অক্ষরে অক্ষরে তা করবি, ঠিক আছে? দেখবি বালা, কিচ্ছু আর করতে পারতো না। তোর জামাই, তোর দেবর বুদ্ধি করতে পারবো ঠিকই, কামে আর সাকসেস হইতে পারতো না। আমার বুদ্ধি যে খালি আমার বুদ্ধি মতো চললা দেখ না তুই, পরে তুই ওই খুশি হবি, তুই ওই কবি মা এটা কি খেল দেখাইলা তুমি। তুই খালি চুপ করা চায় চায় দেখ আমি তোরে কি করি, আর ঠিক আমি যেমনি করবো খালি এমনি খালি তুই খালি চালায় যাগাম। আরেকটা কথা আমি বুঝলাম না, এই বুইড়ার ঘরের বুইড়ায় 2 দিন পরে মরবো, মরার আগেও হ্যাঁ একটা অন্যায় কইরা যেতেছে। আসলে কি এখানে বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই, বুঝছস? বিবেকহীন এখানে। তা না হইলে ছোট পোলার যেমন হক আছে, বড় পোলারও তো হক আছে। ছোট পোলার একতরফাকে লেগে দিয়া যাইব, বড় পোলার কি অধিকার আছে না? বাপের সম্পত্তিতে, বাপ দাদার সম্পত্তিতে ছোট পোলায় যে দূর পাইব, বড় পোলায় ওই দূর পাইব। যদি খালি তোরে ঠকানোর চিন্তা করে, এই চিন্তা পর্যন্ত এটা থাকবো, সফল আর ওই তার তো না। তুই খালি চুপ করে দেয়, আমি কিরকম পানির মতো সব সহজ করে দিই। মা, তুমি কিন্তু আমার শেষ ভরসা। হ্যাঁ, আমি তোর শেষ ভরসা। তুই খালি এই ভরসার উপরে নির্ভর করে বয়ে থাক। যা চিন্তা করা লাগে, যা কিছু করা লাগে সব আমি করবো। তুই চায় চায় দেখবি, তুই আমার কোনো কাজে বাধা দিবি না, ঠিক আছে? আর হ্যাঁ, ভালো করে শোন, তোর জামাইটা আসলে একটু বলদ, জানি না আবার বাপের কথা শুন না আবার সে জমি জমা দিয়া দেয় কিনা। এই জন্য কিন্তু তোর খুব সতর্ক হইতে হইব। ঠিক আমি যা যা ঘুমো তাই শুনতে হইব, তা না হলে কিন্তু তুই দেখবি যে তোর জামাই ঠিকই বাপের কথা নিতে পড়ে গেছে গা। এগুলো তো চলবো না। খালি তুই সতর্ক থাকবি, শক্ত থাকবি, যেমনে কমু এমনে করবি, তাইলে দেখবি তোর জামাইও তোর ক্যাপচার আইব, যেমনে কবি জামাইও হেমনেই করবো। তুই আর তোর জামাই দুইজনেই মনে কর মানে সফল হয়ে যাবি। খালি আমার একটু
কারসাজি, আর কিচ্ছু না। আচ্ছা মা, এসব বাদ দাও, তুমি অনেক দূর থেকে এসেছো, চলো তোমাকে নাস্তা দেই। চল চলো। গিয়ে পরে প্ল্যান করি কি করা যায়। মা, তুমি থাকতে তো আমার কোনো চিন্তাই নাই। আর তোমার মতো মা যে সংসারে থাকবে, সেই সংসারে তো কোনো অশান্তিই থাকবে না, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এতদিনে তাহলে বুঝতে পারছোস। আচ্ছা, সিসি ক্যামেরার যে বিষয়টা মোবাইলের সাথে কিভাবে কাজ করে শিখাই দিছিলাম, যে এটা পরে দেখছিলি, বুঝছস? হ্যাঁ মা, সব কিছু কানেক্টেড। আমি তো ঘরে বসে বসে দেখি কে কি করছে। তোমার মাথায় যে কত বুদ্ধি মা। এই, উঠুন উঠুন বলছি। আচ্ছা, আপনার কি কমন সেন্স বলতে কোনো কিছু নাই? আপনি দেখছেন যে মা মেয়ে মিলে কথা বলছে, অমনি সুসুর করে চলে আসছেন খেতে কেন? দেখতে আসছেন যে আমার মাকে কি খাওয়াই, তাই না? শুনুন, সারা জীবন তো এই বাড়িতে বসে বসে গিলেছেন, আর তো কোনো কাজ করেন নাই, তাই না? আমার মা অনেক দিন পর এসেছে, কোথায় আমি আমার নিজের হাতে ভালো মন্দ রান্না করে খাওয়াবো, একটু সুখ দুঃখের গল্প করব, তা না, অমনি আপনি সুসুর করে চলে এসেছেন। শুনতে আসছেন আমরা মা মেয়েরা কি বলি, তাই না? হ্যাঁ, সারা জীবন এই বাসাতে বসে খেয়েছেন, তারপরও কি আপনার খাওয়ার স্বাদ মিটে নাই? বৌমা, তুমি তো জানো আমার বয়স হয়েছে, আমি বুড়া মানুষ, আমি খিদা সহ্য করতে পারি না, তাই খাইতে আসছিলাম। এই শুনুন, অনেক দিন পর আমার মা বাসায় এসেছে, আমার মাকে আমি ভালো করে খাওয়াবো, দেন তারপরে যা বাঁচবে সবাই মিলে খাবে, সময় মতো খাবার দিয়ে দেবো। যান এখান থেকে, যান বলছি। কি বিয়ে সাহেব, এসব কি শুনলাম আমার মেয়ের কাছ থেকে আপনার কথা? কি শুনছেন আপনি? আপনি কেমন বাপ? হ্যাঁ, আপনি দুইটা পোলারে আপনি দুই নজরে দেখেন। শুনলাম আপনার বাড়ির জমি জমা সব বিক্রি করে আপনার ছোট ছেলেরা দিবেন। আপনার ভিতরে কি কোনো বিবেক বুদ্ধি নাই? হ্যাঁ, এটা কি অন্যায় না? আপনি নিজে বলেন যে আপনি এই বড় ছেলের বাসায় থাকতেছেন, খাইতেছেন, তারপরেও আপনি চিন্তা করতেছেন কি বাড়ির জমি জমা সব বিক্রি করে ছোট ছেলেকে দিবেন। এটা কি ঠিক? এটা কি উচিত? আপনি তো বয়স হয়েছে, আপনার তো একটু একটু নীতিটাও তো ঠিক রাখা লাগে। 2 দিন পরে তো মরবেন, আপনি কবরে যাবেন। এই অন্যায়টা করে আপনি কেন কেন আপনি শেষ বয়সে অন্যায়টা করবেন? বিয়ান, আমার বড় পোলারে আল্লাহ অনেক দিচ্ছে, সেই জন্যই আমি চাইছিলাম কি আমার ছোট পোলারে দিতে। এই মিয়া, এটা কোনো কথা হইলো? বড় পোলা খুব আছে, তাতে কি হয়েছে? বড় পোলার থাকলে এর কি কোনো অধিকার নাই? এর কি কোনো ইচ্ছা নাই? বাপের সম্পত্তি তো তারও অধিকার আছে সমান সমান। আপনার ছোট ছেলের যেমন অধিকার আছে, বড় ছেলেরও তো অধিকার আছে। তো আপনি দুজনকে কি ন্যায় চোখে সমান চোখে দেখবেন না? খালি একটা কইলেই হয়ে গেল? হ্যাঁ, এর আছে তাতে কি হয়েছে? আপনি এটা কি ধরনের কথা কন? আপনার ভিতরে মিয়া বিবেক নাই, বিবেচনা নাই, কিচ্ছু নাই আপনি। আরেকটা কথা, আমার মেয়ের জামাই আপনার বড় ছেলে অনেক কষ্ট করে পরিশ্রম করে তারপরে এগুলা গড়ছে। সে তো আপনার কোনো টাকা পয়সা জমি জমা বিক্রির টাকা এগুলা করে নাই। তো আপনি কেন তাকে তার হক থেকে বঞ্চিত করবেন? এই তার সম্পত্তি এগুলা দেখে, এটা তো তার পরিশ্রমের, তাই না? কিন্তু তারপরেও তো তার শতভাগ বাপ দাদার সম্পত্তিতে কি তার কোনো অধিকার নাই? এটা তো আমার ইসলাম ধর্মেও আছে, রাষ্ট্রীয় আইনেও আছে। তো আপনি কেন বিবেকহীনের মতো কথা বলেন? বিয়ান, আসলে আপনি আমার মনের কথাটা বোঝেন, কাজে আপনি আমার দোষারোপ করতেছেন। এই মিয়া, বুঝি নাই আমি বুঝি না? আপনার সব শয়তানি আমি বুঝতে পারছি পুরাই। আপনি কি চাইতেছেন? হ্যাঁ, আমি তো আপনাকে এখন আসল কথা বলতেছি, শুনেন। আপনার বড় ছেলে পরিশ্রম করে নিজে উদ্যোগ নিয়ে তারপরে এই যা কিছু করার সে করছে। আপনার জমি বিক্রির টাকা তো সে করে, এগুলা করে নাই, করছে? আপনি তাকে কিছু দিছেন? তো আপনি যখন এত কিছু বুঝেন, আপনার ছোট ছেলেরও কন্যা আপনার বড় ছেলের মতো পরিশ্রম করে চাকরি বাকরি করে কিছু করতে, জমি বিক্রি করে তাকে টাকা দিতে হবে কেন? ও সে ভ্যাগাবন্ডের মতো ঘোরাফেরা করবে, তারপরে আপনি তাকে জমি বিক্রি করে টাকা দিয়ে দিবেন কেন? এটা কি ঠিক? আপনার বড় ছেলে যা করছে সব পরিশ্রমে করছে। আপনিও আপনার ছোট ছেলেকে বলেন পরিশ্রম করে করার জন্য, আপনি তাকে সব কিছু দিয়ে দিবেন কেন? আর শোনেন, আপনি যেগুলো চিন্তা করছেন সেগুলো এখন আমি আর বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, জমি বিক্রি করেন আর যা কিছু করেন, 2 ছেলেকে সমান নজরে দেখবেন। আপনার ছোট ছেলেকে যা দিবেন বড় ছেলেকেও দিবেন। বড় ছেলেরও এখানে হক আছে, বুঝছেন? বড় ছেলের যেরকম হক আছে আপনি সেই হকটা আদায় করে যাবেন। 2 দিন পরে মরবেন মিয়া, মরলে তো আল্লাহর কাছে জবাব দিতে হইব। ছোট ছেলের যেমন হক, বড় ছেলেরও হক।
কাজেই এই দুইজনকে সমান চোখে দেখে যার যতটুকু প্রাপ্য সেটুকু বুঝাই দেওয়া যায়, বুঝছেন? এই আপনাকে না আমি বলেছি যে এই বাসার খাবার দাবার সবকিছু আপনার জন্য বন্ধ, বলেছিলাম আমি আপনাকে। সাহস কত বড়, ফকিন্নের বাচ্চা ডিম কলা রুটি নিয়ে বসেছে, বলেছি না আপনার খাবার বন্ধ। আমার স্বামীরটা খেয়ে আমার স্বামীর বাড়িতে থেকে জমি বিক্রি করে টাকাগুলো যখন আপনার ছোট ছেলেকে দিচ্ছেন, তাহলে আমার বাসার খাবার খেতে আপনার লজ্জা করছে না? হ্যাঁ, আর আমি আপনাকে সাফ সাফ বলে দিয়েছিলাম যে এই বাড়ির খাবার আপনার জন্য বন্ধ, তারপরও আমাকে লুকিয়ে আপনি কলা খাচ্ছেন, ডিম খাচ্ছেন, ব্রেড খাচ্ছেন, তাই না? এই এই কতবার বলবো, কতবার বলবো আমি? হ্যাঁ বৌমা, তুমি তো আগে মনে ছিলে না, এই তোমার মা আসার পর থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো কেন মা? এই চুপ! একদম আমার মারা নিয়ে কথা বলবেন না, একদম না। আমার মা কি করেছে? আমার মা আসছে বলে এই সংসারটা এখনো টিকে আছে। আমার মা যদি আমাকে ভালো ভালো বুদ্ধি না দিত, তাহলে আমি কিভাবে এই সংসারটাকে টিকে রাখতাম আর এত ভালোভাবে চালাতাম? আর একটা কথা, ওই জমি বিক্রি করে পুরো টাকাটা যদি আমার হাতে না আসে, তাহলে পুরো কেয়ামত বানাই দিব আমি। আর হ্যাঁ, মাত্র তো শুরু করেছি, এরপরে যে কি কি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। বাবা, কি সমস্যা আপনার? এসব আমি কি শুনছি? তুমি কি শুনছো বৌমা? আচ্ছা, আপনার যে দেশের বাড়িতে একটা জমি আছে, জমির দাম প্রায় 15 থেকে 20 লাখ টাকা হবে, সেই সব টাকা যে আপনি আপনার ছোট ছেলেকে দিচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে বাবা? আপনার বড় ছেলের কি হক নেই তাতে? আপনি কেন আপনার বড় ছেলেকে সেই টাকা থেকে বঞ্চিত করে ছোট ছেলেকে সব ব্যবসার জন্য টাকা দিচ্ছেন? কেন করছেন এটা আপনি? শুনুন বাবা, আমি জানি আপনার দুটো ছেলেই সমান, আর আপনি যদি ভাগ দেন আপনার জমির, আপনার সম্পত্তির, তাহলে ভাগ আপনার দুটো ছেলেই সমানভাবে পাবে। আপনার বড় ছেলেকে আপনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন, নাকি কোনো স্টেশন থেকে নিয়ে এসেছেন? আর ছোট ছেলেকে জন্ম দিয়েছেন, তাই না? এর জন্য সব টাকা ছোট ছেলেকে দিবেন? আপনি আপনার বড় ছেলেকে কেন দিবেন না? আপনি তো আপনার বড় ছেলের বাসায় থাকছেন, তারটাই খাচ্ছেন, তার সব কিছু নিচ্ছেন। ইভেন্ট আপনার ছোট ছেলেও এই বাসাতে থাকছে, তারটাই খাচ্ছে, তারটাই পড়ছে। তাহলে আমার স্বামী কেন বঞ্চিত হবে এটা দিয়ে, বলেন? শোনো বৌমা, আমার বড় ছেলে রাজু, আল্লাহ ওরা অনেক দিছে, আর আমার ছোট ছেলে মাত্র পড়ালেখা করতেছে, তাই ভাবছি আমার দেশের জমিটা বিক্রি করে ওকে দেব। এটা কি আপনি দিয়েছেন? দেন তো নাই, তাই না? ও কষ্ট করে একটু একটু করে উপার্জন করে এত কিছু করেছে, কিন্তু ওর বাপের হক কি ও পাবে না? ওর বাপের হক থেকে কেন বঞ্চিত হবে ও? শোনেন, আপনি কিন্তু দুইটা ছেলেকে দুই চোখে দেখছেন। একটা ছেলেকে আপনি এক চোখে দেখছেন, আর একটা ছেলেকে আরেক চোখে দেখছেন। বড় ছেলেকে আপনি পর করে দিচ্ছেন, আপনার সম্পত্তি থেকে তাকে আপনি বঞ্চিত করছেন। এটা তো আমি হতে দিব না, তাই না? আমি যতদিন বেঁচে থাকবো, আমি আমার স্বামীর হক আদায় করে ছাড়বো। আর একটা কথা শুনুন, আপনি যদি আমার স্বামীর হক আমার স্বামীকে ভালোই ভালোই না দেন না, তাহলে আজ থেকে আপনার খাওয়া দাওয়া বন্ধ। আর এই যে বাসাতে শান্তিভাবে থাকছেন আর ঘুমাচ্ছেন না, আর 3 বেলা খাচ্ছেন না, সে সম্পূর্ণ অফ করে দিয়ে আপনাকে ঘাড় ধরে বের করে দিব। কথাটা মাথায় রেখে। কি ব্যাপার, তুমি আমাদের বাসায় হঠাৎ করে, কারণটা কি? বাসায় আসবো না মানে? 3 দিন থেকে তোমাকে ফোন দিচ্ছি, ফোনে পাচ্ছি না তোমাকে, এজন্যই বাসায় আসছি। আমি কয়েকটা দিন ধরে খুব ঝামেলায় আছি, এত ব্যস্ততা যে কারণে তোমার ফোন আমি রিসিভ করতে পারতেছি না। তোমার যতই ব্যস্ততা থাকুক না কেন, তাই জন্য কি আমার ফোন ধরবা না? আচ্ছা ঠিক আছে, যখন আসছি তোমার বাবার সাথে আমি একটু দেখা করে চলে যাব। এছাড়া 2 দিন পর তো আমি এবারে বউই হব, তাই না বাবা? দাঁড়াও, আমার একটা কল আসছে। হ্যাঁ ভাই, জি জি আমি আসতেছি। জি 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 ভাই। কে ফোন করেছে আর তুমি কোথায় যাচ্ছ? শোনো, আমার এক বড় ভাই কল দিচ্ছে, তুমি একটু বসো, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে। আমি এখনই চলে আসবো, তুমি বসো। আসলাম বলে, হ্যাঁ থাকো। এই কি ব্যাপার মা, তুমি এভাবে দৌড়িয়ে কেন আসছো? আরে তোর দেবরকে দেখলাম একটা মেয়ে নিয়ে ঘরে ঢুকছে। মা, তুমি এসব কি বলছো? আমার দেবর একটা মেয়ে নিয়ে বাসায় ঢুকছে মানে? আমি নিজের চোখে দেখছি তোর দেবর একটা মেয়ের হাত টেনে টেনে নিয়ে ওই যে ড্রয়িং রুমে গেছে।
আরে মা বাদ দাও, মনে হয় কোনো বান্ধবী টান্ধবী নিয়ে এসেছে। তুমি একটা কাজ করো, গিয়ে ওদেরকে চা দাও। কি আমি চা দিব? আরে তোর দেবর যে মেয়েটাকে টেনে টেনে নিয়ে আসছে, এই মেয়েটা হলো ওর প্রেমিকা। দেখবি দুদিন পরে বিয়ে করে ঠিক এই সংসারে নিয়ে আসছে। এখন তো তোর ওই যে দেবরকে, তারপরে তোর শ্বশুরকে পালছিস, দুদিন পরে এই দেবরের বউকেও পালতে হবে। তারপর দেখবি ওদের বাচ্চা কাচ্চা হবে, তাদেরকেও পালতে হবে। এই 14 গোষ্ঠী পালতে পালতে তোর জীবন একেবারে শেষ হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি তো ঠিকই বলেছো, আমি তো এটা চিন্তা করে দেখি নাই। তুই চিন্তা করবি কে? তোর তো মাথা ভর্তি গোবর, তোর চিন্তা তো এখন আমাকে করতে হয়। তাইলে আমি এখন কি করব, তুমি বলো। শোন, তোরে যেভাবে বলি সেইভাবে কাজ কর। এখন যাইয়া ওই রুমে আগে ওই ছেমরেটারে বাইর কর, তারপরে তোর দেবরটারে 2 দিন পরে বাইর করবি, তারপরে তোর শ্বশুরে বাইর করবি। এইভাবে যদি একটা একটা করে বের না করতে পারিস, তাইলে তোর সংসার গেছে একেবারে, আর জীবনে কোনো শান্তি পাবি না। এগুলা তো প্ল্যান কইরা একটার পর একটা এই ঘরে এসে ঢুকছে তোর সংসারে আগুন লাগানোর জন্য। পরে 2 দিন পরে তোমারই জায়গা থাকবে না, দেখবা এরা 14 গোষ্ঠী মিল্লা এই সংসারে বাস দখল নিয়ে বসছে, তোমার আর জায়গা থাকবে না। কাজে যেমনে পারো, যেমনে বুদ্ধি দিতাছি সেই মতো আগে যায় ম্যাডার বের কর। কারণ আজকে এই ম্যাডারে নিয়েছে না, আমি শিওর দেখবি 2 দিন পরে আরেকটারে নিয়ে আইবো, এরপরে আরও একটারে নিয়ে আইবো। এইভাবে আনা শুরু হয়েছে। এখনই যদি বন্ধ করতে না পারো সেই শুরুর থেকে, তাইলে শেষ পর্যন্ত কিন্তু আর সামলাইতে পারবি না। আর শোন, 2 দিন পরে তো তোরও বাচ্চা কাচ্চা হবে, এগুলা কি তোর মাথায় ঢুকে না? তোর যখন বাচ্চা কাচ্চা হবে, তোর সংসার হবে, এগুলা তো তোর ভাবতে হবে এখনই। আরে আমি তো তোর ভালো চাই, এই জন্যেই কিন্তু আমি আসছি। আইসা তোর এইগুলা বুদ্ধি দিতেছি কেন? তোর সুখের জন্য, তোর ভালোর জন্য, তোর শান্তির জন্য। আরে তোর চিন্তায় তো এখন আমার মাথা খারাপ হয়ে গেছে। আইসাই যে একটার পর একটা ঝামেলা দেখতেছি, আমার মেয়েগুলো এগুলো কি নিয়ে থাকে আমি বুঝলাম না। এই ঝামেলাগুলি আমি যদি না আসতাম, তুই তো এগুলো কিছুই বুঝতে পারতিস না। 2 দিন পরে কানতে কানতে গিয়া হে আমার ঘরে যাইয়া উঠতি, কইতি মোর তো সংসার ভেঙ্গা গেছে। হ্যাঁ, কবে বুঝবি, কবে বুঝবি? এই সব যখন শেষ হয়ে যাইব তখন বুঝবি, তখন আর কিছুই করার থাকবে না। কাজেই সময় থাকতে সচেতন হ। এই যে এখন আইলাম, আমি যে বুদ্ধি দিতাছি, এই বুদ্ধি মতো সিমরিরে বাইর করবি, দেবরে বাইর করবি, শ্বশুরে বাইর করবি, এরপরে সুন্দর মতো সংসারটা গুছায় আনে, বাচ্চা কাচ্চা হোক, শান্তি মতো থাক। নিজের সুখ, নিজের শান্তি আগে চিন্তা কর, বুঝছস? এগুলো সব বাদ দে, এই জ্ঞানজাম দূরে সরা। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি দেখছি। আরে তুমি কে? আমি আপনার দেবরের প্রেমিকা। আমার দেবরের গার্লফ্রেন্ড? হো, তার মানে কিছুদিন পর এই বাড়ির বউ হবা তুমি? তোমার এই বাড়ির বউ হওয়ার অনেক শখ, তাই না? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে যে আমার দেবরের মতোই ফকিন্নি। তোমার বাবা কি করে? নিশ্চয়ই কোনো ভাঙাড়িওয়ালা অথবা রাজমিস্ত্রি। এর চাইতে তো বেশি কিছু হতে পারে না, তাই না? ভাবি সাবধান, আমাকে যা বলার বলেন, আমার বাবা মা নিয়ে একটাও কথা বলবেন না আপনি। আচ্ছা, তোমার লজ্জা করে না? কোন সেন্সে তুমি আমার দেবরের সাথে রিলেশন করছো? আচ্ছা, তুমি কি জানো আমার দেবরের ইনকাম বলতে কোনো কিছুই নাই? সে আর তার বাবা মিলে আমার স্বামীর ঘাড়ের উপরে আছে, তারপরে তুমি উঠতে চাচ্ছ? আমার দেবর, আই মিন তোমার বয়ফ্রেন্ড, কিছুদিন আগে 2টা টিউশনই করতো, এখন সেটাও করছে না। আচ্ছা, বিয়ের পর তোমাকে রাখবে কোথায়, খাওয়াবে কি? সে তো আমাদের এখানেই থাকছে, আমাদেরটাই খাচ্ছে, আমাদেরটাই পড়ছে। তোমাকে বিয়ের পরে কি করবে? তোমার কি লজ্জা করে না এমন একটা ছেলের সাথে রিলেশন করতে? তোমাকে বলে কি হবে, কারণ তুমি যে ফ্যামিলি থেকে এসেছো আর সেও তো সেই ফ্যামিলি থেকে, মানে 2 জন লেভেলে ফকিন্নি ফ্যামিলি, তাই না? শুনুন, আমি আপনার দেবরকে অনেক ভালোবাসি, আর সেও আমাকে খুব ভালোবাসে। আরে শোনো, বর্তমানে ভালোবাসা দিয়ে না পেট চলে না। অভাব যখন তোমার দুয়ারে আসবে না, তখন ভালোবাসা তোমার জানালা দিয়ে দৌড়বে। তুমি আমাকে ভালোবাসা শেখাচ্ছ, তাই না? ভালোবাসা হচ্ছে টাকা, টাকা ছাড়া এই দুনিয়াতে না কোনো কিছুই চলে না। আর একটা কথা, তুমি আমার দেবরকে কি দেখে পছন্দ করেছো? ও, বুঝতে পেরেছি, আমার স্বামীর এই সম্পত্তি দেখে, তাই না? মানে যেমন আমার দেবর আমাদের ঘাড়ের উপরে আছে, তেমনি তুমিও ভাবছো যে আমাদের ঘাড়ের উপরে এসে নাচবে। সেটা তো আমি কখনোই হতে দেব না। আমি বেঁচে থাকতেও তোমাকে এই বাড়ির বউ কখনোই হতে দেব না, বুঝতে পেরেছো? জি, বুঝতে পেরেছি। আর আমি আমার লাইফে আপনার মতো একটা ফালতু মেয়ে জীবনে কোনোদিনও দেখি নাই। এই, তোমার সাহস কিভাবে হয় আমাকে ফালতু মেয়ে বলার? আর হ্যাঁ,
তোমার যে অবস্থা দেখে মনে হচ্ছে বস্তি থেকে এসেছো। মনে কি হবে, বস্তিতেই থাকো। আর বস্তির লোকজনের কথাবার্তা সবসময়ের জন্য এমনই হয়। নেক্সট টাইমে এই বাড়িতে যেন তোমাকে আর না দেখি। তুমি তো আমার দেবরকে বিয়ে করবে, তাই না? আর তাকে বিয়ে করার পরে তোমার বস্তিতেই থাকতে হবে, কারণ ওর তো কোনো ইনকাম নেই। আর আমিও এই বাড়িতে তোমাকে কখনোই তুলবো না। যাও, বের হয়ে যাও। শোনেন ভাবি, আমি আপনাদের বাসায় থাকতে আসি নাই। আর আমি আপনার দেবরের মুখে আপনার কথা অনেক ভালো কিছু শুনেছিলাম। আপনি যে এত জঘন্য নোংরা মনের মানুষ, এটা আমার জানা ছিল না। আর কখনোই আসবো না আপনাদের বাসায়। আরে যাও 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 এখান থেকে। আসছে আমাকে জ্ঞান দিতে, আর কোনোদিনই আসবো না। তোকে উঠাইলে তো তুই উঠবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কে মা তুমি? তোমাকে একটু ঠিক চিনতে পারলাম না। আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না। আমি আপনার ছোট ছেলেকে অনেক পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে। ভেবেছিলাম আমি তাকে বিয়ে করব, আর সেই কারণেই আপনাদেরকে দেখার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের বাড়িতে এসেছিলাম। কিন্তু এখানে আসার পর যা দেখলাম, না, আপনার বড় ছেলের বউ আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে। আমাকে যা বলার বলেছে, আমার বাবা মা নিয়েও খুব খারাপ কথা বলেছে। আঙ্কেল, আপনি তো জানেন এই পৃথিবীতে প্রত্যেকটা সন্তান তার বাবা মাকে নিয়ে অপমান করলে কেউ সহ্য করবে না এবং কেউ ছেড়ে দিবে না। আমি ছেড়ে দিয়েছি কেন জানেন? শুধু সে আমার সিনিয়র পারসন। এছাড়া আমার বাবা মা এই শিক্ষা আমাকে দেয়নি যে বড় মানুষের সাথে মুখে তর্ক করা, তাকে অসম্মান করে কথা বলা। এই জন্য আমি তাকে কিছুই বলিনি। যেটা হয়েছে আঙ্কেল, আপনার ছেলে আসলে আপনি বলে দিবেন ও যেন আমার সাথে কোনো যোগাযোগ না রাখে। আমার মনে হয় ওকে বিয়ে করা সম্ভব না। ঠিক আছে আঙ্কেল, আমি আসি। ভাবি, ভাবি, আমার এক কাপ চা দিয়ে যাও তো। এই বাড়িতে কি 8-10টা কাজের লোক রেখেছিস? হ্যাঁ, তুই আর তোর বাপ তো খাস আমার স্বামীর ঘাড়ের উপরে, আবার আমাকেই অর্ডার দিচ্ছিস টা আনার জন্য। ভাবি, তুমি হঠাৎ আমার সাথে এমন ব্যবহার করতেছো কেন? কি করবো তাহলে তোর সাথে? তুই তো একটা টাকাও ইনকাম করিস না এই সংসারের জন্য। এই সংসারে কতটা খরচ করতে হয় সেটা আমি জানি, তুই কি বুঝবি? তোর তো কোনো কাজ নাই, তোর আর তোর বাবার 3 বেলা শুধু খাওয়া আর ঘুমানো আর ঢই করে ঘুরে বেড়ানো। এই তোর সাহস কিভাবে হয় আমাকে হুকুম দেওয়ার, চা করার জন্য? হ্যাঁ, আমি সারাদিন কাজ করে তোদের জন্য খেটে খেটে মরি, আবার তুই আমাকে চায়ের হুকুম দিচ্ছিস? ভাবি, আমি তো তোমার কাছে এক কাপ চাই চাইছি, তার জন্য তুমি এত কথা শুনাইলা? শুনাবো না তো কি করব? তোর বাবা গ্রামের জমি বিক্রি করে যে সব টাকা তোকে দিচ্ছে, এটা কি মনে করেছিস আমি জানি না? তুই বলতি সেটাও আমি মেনে নিতাম, কারণ তুই ছোট মানুষ। কিন্তু তোর বাবা তো ছোট মানুষ না, যথেষ্ট পরিমাণে বুদ্ধি আছে তোর বাবার। তোর বাবা তোদেরকে 2 চোখে দেখে। আচ্ছা, তোর বাবার সম্পত্তির উপরে কি আমার স্বামীর কোনো হক নেই? তার সব সম্পত্তির টাকা তোকে একারে কেন দিবে? আমার স্বামী কি এটা পায় না? আমার স্বামী কি রাস্তা দিয়ে ভাইসা আসছে, নাকি রাস্তায় পুরাই পাইছো? কোনটা? তোকে কেন দিবে সব টাকা? সব টাকার উপরে না হক আমাদেরও আছে। এবার বুঝতে পেরেছিস কেন আমার মাথাটা গরম? ভাবি, আল্লাহ তো তোমাদের কম দেয় নাই, তোমাদের তো সব কিছু আছে। আমি তো লেখাপড়া করতেছি, লেখাপড়া করে তো ওইভাবে চলতেছে না ভাবি। তাই আব্বারে কইছিলাম ওই আমাদের গ্রামের বাড়ির জমিটা বেচে আমার কিছু টাকা দিলে আমি একটু লেখাপড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যটা করতাম। এই আমাদের অনেক আছে না, এগুলো কে দিয়েছে? তুই দিছিস না তোর বাপ দিছে? এইগুলো আমার স্বামী অনেক কষ্ট করে তিলে তিলে করে তৈরি করেছে। আর তুই তো শুধু বসে বসে অন্ন ধ্বংস করছিস। তোরা যেভাবে করছিস না, এগুলো কিন্তু একদমই ঠিক না। তুইও তো ঠিক তোর বাপের মতো নেমো খারাপ। আমাদেরটা খেয়ে আমাদেরটা করে আবার বলছিস যে তোকে দিতে সম্পূর্ণ টাকা, তাই না? সম্পূর্ণ তোকে দিতে কেন? আমার স্বামী কি করেছে? আমার স্বামীর ভাগ আমি চাই। আর এই ভাগের জন্য না যা করতে হয় আমি সেটা করব। সবই বুঝলাম ভাবি, আমার প্রেমিক এই বাসায় আসছিল, তুমি তার সাথে যে দুর্ব্যবহার করছো, যে খারাপ আচরণ করছো, এটা কি ঠিক করছো ভাবি? তো কি করব? রাস্তা থেকে একটা মেয়েকে তুলে নিয়ে আসবি, তাকে নিয়ে কি আমি তুলু করব? আমার পক্ষে তো এটা সম্ভব না। তুই আছিস ঘাড়ের উপরে, তোর বাবা আছে, আবার একটা রাস্তার মেয়েকে আমাদের ঘাড়ের উপরে আনবি? আমি তো এটা মেনে নিতে পারবো না, তাই না? ভাবি, আমি বিয়ে করে তো ইনকাম করবো, আর বিয়ে করে তো আমি এই বাসায় থাকবো না, আমি আলাদা বাসা নিয়ে থাকবো। শোন, আমি যেটা করেছি না বেশ করেছি। আমি যেটা করি জেনে বুঝেই করি।
তুই বিয়ে করবি না চাকরি করবি না জাহান্নামে যাবি সেটা তোর ব্যাপার, সেটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। শুধু আমি এতটুকুই জানি, তোকে আর তোর বউকে এই বাড়িতে আমি কখনোই তুলবো না। তোরা লাগলে বস্তিতে যেয়ে থাকবি, আর তোদের জন্য ওইটাই বেস্ট। আর একটা কথা কান খুলে শুনে রাখ, এই সমস্ত কথা যদি তোর ভাইকে বলিস না, তাহলে যে মেয়েকে নিয়ে বাড়িতে উঠেছিস না, সেই মেয়েকে নিয়ে উল্টা পাল্টা তোর ভাইকে বলে তোর নামে কেলেঙ্কারি দিয়ে দিব। আর এমনও বলবো যে তুই আমার দিকে বাজে নজর দিয়েছিস। তো সাবধান হয়ে যা, পার পাবি না তুই। আর হ্যাঁ, তোর বাবা সমস্ত জমি বিক্রি করে যদি আমার এই 2 হাতে টাকা না নিয়ে আসে, তাহলে তো এখন খাবার বন্ধ করেছি, এরপরে তোদের বাসাটাই আমি হারাম করে দেবো। আর তারপরে যদি কাজে না হয় না, তোদের ঘাট ধাক্কা দিয়ে আমি বস্তিতে পাঠিয়ে দেবো। কথাটা ভালো করে মনে রাখিস। এই কি করছো তুমি? একজনের ফোন দিতেছি, ফোন ধরতেছে না কেন, কিছু বলবা? শোনো না, একটা কথা ছিল। বলো। আজকে তো তোমার অফিস ছুটি, চলো না কোথাও থেকে ঘুরে আসি। সরি, আসলে আজকে বিকেলে আমার একটা কাজ আছে, একজনের কাছে যাইতে হবে, মানে খুবই ইমার্জেন্সি। যেহেতু তুমি মুখ ফুইটা বলছো, আমি তোমার নেক্সট উইকে নিয়ে যাব, কথা দিলাম। আচ্ছা শোনো, 4-5 দিন হলো আম্মায় আসছে, মানে আমার শাশুড়ি। তুমি কি ঠিকঠাক মতো তারে খাওয়া দাওয়া দিতেছো? রান্না বান্না করে ভালো ভালো খাওয়াও। আর আজকে আমি ফ্রি আছি, আজকে আমার অফিস বন্ধ। তুমি আমার বাজারের লিস্টটা দাও, আম্মায় কী কী খাইতে পছন্দ করে এগুলো আমার বলো, আমি বাজার থেকে গিয়ে নিয়ে আসি। আরে মা তো আমাদেরই, তাই না? আমাদের ঘরের মানুষ, সে খাইলেও আছে না খাইলেও আছে। তুমি একটা জিনিস ভুলে যাও না, যে এই আম্মার কারণেই কিন্তু আমি তোমাকে পাইছি। সে হচ্ছে কি, সে আমার শাশুড়ি। তোমাকে আমাকে সৃষ্টি করছে কে? আল্লাহ। কিন্তু পাইছি কার কারণে? পাইছি তো এই আম্মার কারণে, নাকি? এখন আম্মাই আমার বাড়িতে আসছে, কখনো আইসা থাকে না, সবসময় আইসা সকাল আসে বিকালে চলে যায়। এখন আম্মা যেহেতু 4-5 দিন যাবৎ আসছে, এখন ভালো মন্দ দেখার দায়িত্ব আমার না? আমি তো সারাক্ষণ অফিস ব্যবসা ট্যাবসা নিয়ে ব্যস্ত থাকি, আমি তো আমার শাশুড়ি দিকে একটু টেক কেয়ার করতে পারি না, শাশুড়ির সাথে তো আমি একটু কথাও বলতে পারি না। এই যে রাত্রে আসি, সকালে চলে যাই, আইসা দিকে আম্মায় ঘুমাই দিচ্ছে, আমি কারোর সাথে কথা বলতে পারি না, আব্বার সাথে কথা বলতে পারি না, ছোটো ভাইয়ের সাথেও কথা বলতে পারি না। এখন বাসার মধ্যে তো তুমি থাকো, তোমারও তো সমস্ত জিনিস টেক কেয়ার করতে হবে, সব কিছু দেখতে হবে। তাই বলে আম্মায় যাতে কোনো মতে কষ্ট না পায়, এই দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবা। কারণ আম্মার কষ্ট পাইলে কিন্তু আমি কষ্ট পাবো। তোমার মা বলে বলছি না, কিন্তু তুমি সব সময় চোখ কান খোলা রাখবা, যে তোমার মা কি খেতে চায় কি না খাইতে চায় সব কিছু মিলায়, যেহেতু সে আমাদের বাড়ি মেহমান, তুমি এই বিষয়টা টেক কেয়ার করবা, তুমি হ্যান্ডেল করবা। তুমি স্রেফ আমাকে বলবা কি কি নিয়ে আসতে হবে, ফোন করে আমি নিয়ে আসবো। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার থামো। মা কি কি পছন্দ করে আমি লাগলে তোমাকে লিস্ট করে দিব, আর তুমি কোনো টেনশন করো না, আমি সব কিছু দেখে রাখবো। আচ্ছা ওই শোনো, আমি তাহলে একটু বাজারে যাই, তুমি বাজারের লিস্টটা দাও আর আমার একটু নাস্তা দাও। ঠিক আছে, আমি বাজারের লিস্টটা রেডি করছি আর তোমার জন্য টেবিলে নাস্তা দিচ্ছি, এসো। ঠিক আছে। বৌমা, বৌমা, খাও দাও। কি সমস্যাটা কি? একটা মানুষ দেখছেন যে ঘুমায় আছে, আপনার জন্য কি ঘুমানোর কোনো অবস্থা আছে? আর সে সারের মতো চিল্লাই চিল্লাই ডাকতেছেন কেন? কিসের জন্য ডাকছেন আপনি? বৌমা, ও বৌমা, আমার তো 3 দিন আবার খাইতে দাও না, আমার পেটে অনেক ক্ষুধা, খাইতে দাও মা। আমি কি এখানে খাবার নিয়ে বসে আছি? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না এটা কি খাবারের জায়গা? খাবার রান্নাঘরে। তোমার রান্নাঘরও তালা, ফ্রিজও তালা। তালা মারবো না তো কি করব? আমি কি আপনার জন্য খুলে রাখবো সব কিছু? আমাকে কি বোকা মনে হয়? হ্যাঁ, আপনি আপনার সব কিছু আপনার ছোট ছেলেকে দিবেন, আর বড় ছেলে কি বসে বসে ঘাস খাবে না? আবার আমারই অন্ন ধ্বংস করবেন, আবার বলছেন যে কেন তালা মনে রাখছি? আপনাকে আমি কি বলেছিলাম মনে নেই? আপনাকে বলেছিলাম যে জমি বিক্রি করে সব টাকা আমাকে দিবেন, তারপরে আপনার খাবার দিব। আর যতদিন আপনি আপনার জমি বিক্রি করে টাকা আমার হাতে না দিচ্ছেন, ততদিন এমনটাই চলবে। এমনকি এর চাইতে ভয়াবহ হতে পারে। মা গো, পুরা টাকা তোমায় দেবো কেন? তাহলে ছোট পোলায় কইতে দেবো মা। মা, জমিটা বেচে অর্ধেক তোমায় দেবো, অর্ধেক ছোট পোলায় দেবো। অর্ধেক মানে? আমি কোনো অর্ধেক টর্ধেক বুঝি না, আমি পুরোটাই চাই। আপনি আর আপনার ছেলে যে এখানে আছেন, এখানে বসে খাচ্ছেন, সেটা তো আমি দেখছি, আমি চালাচ্ছি। আর আপনার ছোট ছেলের কোথায় ব্যবসা করতে হবে, কোথায় বাণিজ্য করতে হবে, সেটা আমি বুঝবো। জমি বেচার সম্পূর্ণ টাকা আপনি আমাকে দিবেন, বুঝতে পেরেছেন? বৌমা,
তুমি আমার অনেক অত্যাচার করছো। আর সহ্য করবে না বৌমা। আজ আমার বড় ছেলে আসুক, আমি সব বলবো তাকে। আরে যান যান, আপনার ছেলেকে কি বলবেন? আপনার ছেলে আমার কি করতে পারবে সেটা আমি খুব ভালো করে বুঝে নেব। যান তো আপনি। যাইতেছি বৌমা, তবে মনে রেখো তুমি যা আমার সাথে করলো, আমি এবং আমার ছেলের সাথে যা করতো ছোট ছেলের সাথে, আমি সব বড় ছেলের কাছে বলে দিব, ঠিক আছে? কিরে মা, কি হয়েছে তোর? চিন্তা করতেছিস কোনো বিষয়ে? আরে আর বলো না, আমি ঘুমাইছিলাম, আমার শ্বশুর এইখানে এসে খাবার বলতেছে। আচ্ছা মা, আমি কি এখানে খাবার নিয়ে আসছি বলো? খাবার তো আমি এখানে নিয়ে আসি নাই। আর আমি সে খাবার পাই নাই বলে আমাকে থ্রেট দিয়েছে, বলেছে তার ছেলের কাছে বলে সব কিছু বইলা দিব। মা, এখন আমি কি করুম? আমার তো মাথায় কোনো কাজ করতেছে না। কি কস? তোর শ্বশুরিটা কইছে তোর জামাইয়ের কাছে বিচার দিব? কত বড় সাহস! হ্যাঁ মা, আমি কি করুম বলো? শোন শোন, কি কইছিস তুই? তুই ঘুমাইছিলি, তোর শ্বশুরে তোরে ডাকছে? হ্যাঁ মা, তোমাকে আমি কি বললাম? এটাই তো বলছি যে আমি ঘুমাইছিলাম, আমার শ্বশুর এসে এইভাবে ডাক দিছে আমাকে যে আমি ভয় পেয়ে গেছি। হ্যাঁ পাইছি। কি পাইছো? শোন, তোর জামাইয়ের কাছে তোর শ্বশুর বিচার দেওয়ার আগে তুই কানতে কানতে একটা মানে বনিতা করবি। বনিতা কইরা তারপরে তোর জামাই রে কবি যে তুই যখন ঘুমাইছিলি তোর শ্বশুর ঘরে ঢুকেই তোর গায়ে হাত দিছে, এই কথাটা করবি। সব ঠিকই আছে মা, কিন্তু শ্বশুর আমার গায়ে হাত দিছে, এত বড় নিচের কথা আমি বলতে পারব না মা। আরে ছেমরি, এত বেশি বুঝিস না, আমি যেটা কইতাছি সেটা আগে শোন। তুই তো বুঝিস না, তোর তো কোনো জ্ঞান বুদ্ধি নাই। তুই যদি এই কথা না কস, তুই যদি তোর শ্বশুরে এখানে দোষারোপ না করতে পারোস, তোর জামাই তো তোরে আর আমার এই বাড়ি থেকে বের করে দিব। থাকবি কই? একবার চিন্তা করছস? এই বাড়ি থেকে যখন বের করে দিব না, ওই রাস্তায় রাস্তায় ঘুরতে হইব। এই সুখের সংসার, সুখের আরাম আয়েশ, খাওয়া দাওয়া শোয়া, এই কাপড় চোপড়, এগুলো কই পাবি? একবার চিন্তা করছস? কাজে আমি যা বলি তোর ভালোর জন্যই বলি। তোর কাছে তো মনে হইতাছে বুদ্ধিটা খারাপ, আমি তোরে খারাপ বুদ্ধি দিতাছি, কিন্তু একটু চিন্তা করে দেখ, কোনো মা যেমন সন্তানের খারাপ চায় না, তেমনি আমিও। আরে বুদ্ধিটা একটু নেগেটিভ হইতে পারে, কিন্তু আমি তো তোর কল্যাণের জন্য বলছি, ভালোর জন্য বলছি। তুই যদি বুঝোস তাইলে তুই তখন বুঝবি যে না, আমার মা তো ঠিকই আমার ভালোর জন্য বলছে কথাটা। একটু চিন্তা কর। আর জামা বাবি যে এমনভাবে ক্যাপচারে নিবি নিজের, মানে একটু কান্না কান্না ভাবে বলতে হবে। এমনি যদি বলোস কথাটা তো বিশ্বাস করবে না। ওর বাবা বলে কথা, বাবাকে যতটুকু দোষারোপ করতে হবে ঠিক তোকেও ততটা ভূমিকাই পালন করতে হবে। এমন একটা অ্যাক্টিং করতে হবে মানে যেন তোর সব কথা সে বিশ্বাস করে। এই কথাটা যে আমি তোকে শিখাই দিছি, বা তুই যে একটা বানোয়াট মিথ্যা কথা বানায় বলতেছস, এটা যেন সে কিছুতেই বুঝতে না পারে। মানে তোর কান্না জড়ানো কথা, তোর নমনীয়তা, তারপরে তোর কথার ভঙ্গি এমনভাবে হইতে হবে একদম সত্য কথা যেরকম, তোর কথাটা একবার ডিরেক্টলি অ্যাকচুয়ালি যেমন এইরকমভাবে বলতে হবে, বুঝছিস? ঠিক আছে মা, তুমি যা যা বলবা আমি তাই শুনবো। আর আমি তো তোমার কথা ছাড়া এক পাও এদিক ওদিক যাই না। এই তো আমার লক্ষ্মী মেয়ে। ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য চা বানাই নিয়ে আসি। ঠিক আছে? আচ্ছা। আরে কি হয়েছে? কান্না করতেছো কেন? হ্যাঁ বাবা, কি হয়েছে বলবা তো, কান্না করতেছো কেন? আচ্ছা, তুমি যদি এইভাবে কান্না করতে থাকো তাহলে আমি কিছু বুঝবো? তুমি আমার বলবা না যে কান্না করতেছো কেন, কি হয়েছে? আমি বুঝবো কিভাবে বাবা? কথা তো বলবা। আমি কিভাবে বলবো তোমাকে কথাটা? বাবা বাবা, তুমি আইছো? আম্মা, এই যে আপনার মেয়ে, কথা নাই বাড়তে নেই, আমি আসার পর দেখতেছি কান্না করতেছে কান্না করতেছে কান্না করতেছে। আচ্ছা কি হয়েছে সেটা তো আমার খুলে বলবো নাকি? আম্মা আপনি বলেন তো কি হয়েছে, কান্না করতেছে কেন? বাবা কিভাবে যে বলি, লজ্জার কথা। আরে কি লজ্জার কথা বলেন না, কান্না করতেছে কেন, কি হয়েছে? ও যখন ঘুমাইছিল তখন ওর ঘুমন্ত অবস্থায় তোমার বাবা ঘরে ঢুকে ওর গায়ে হাত দিয়েছে। কি? আমার জন্মদাতা পিতা, আমার বাবা তোমার শরীরে হাত দিছে? না না, এটা কিভাবে সম্ভব? আচ্ছা তুমি সত্যি করে বলো তো, সত্যি করে বলো তো, তুমি তোমার গায়ে কি আমার বাবা হাত দিছে?
আমার আম্মা কি মিথ্যা কথা বলছে? আমার কান্না দেখে কি তুমি বুঝো না? আমি তোকে বাপের চোখে দেখতাম, কিন্তু লাস্ট পর্যন্ত সে ছি 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 ছি। আমার বাবা এত খারাপ, এত দুশ্চরিত্র, এত বড় লম্পট, আমার তো জানা ছিল না আম্মা। হ্যাঁ, আমি কি শুনলাম, আমি কি শুনলাম আম্মা? এগুলা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমার বাবা আমার বোর গায়ে হাত দিছে, তারপর আমার বাড়িতে আমার শাশুড়ি আমার মান সম্মান সব শেষ করে দিছে। ওই বুড়ায় সব শেষ করে দিছে। আরে বাবা, তোর যখন এতই শখ ছিল তুই আমারে বলতি, আমি তোরে বিয়ে করা দিতাম। আর মানুষের বউ মারা গেলে বিয়ে শাদী করে না, আমি নিজে থেকে আমার বাপের আমি বিয়ে করা দিতাম। আর শেষে কি না আম্মা, ছি 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 ছি, আমার বউ মানে তার মেয়ে, আর এই মেয়ের গায়ে হাত দিছে আমার বাপ। এই কুলাঙ্গারটারে আজকে আমি এই মুহূর্তে বাড়ির থেকে ঝাঁটো হাত দিয়া পিটাইতে বের করবো আম্মা। আমি ওরা ছাড়বো না, আমি ওরা ছাড়বো না। বাবা, এই কথা যদি বাইরের লোকজন জেনে যায়, লোক জানাজানি হয়ে গেলে কি অবস্থাটা হবে বলো? লজ্জায় মাথা কাটা যাবে। আম্মা, আপনি ঠিকই তো বলছেন। এখন এলাকার লোক যদি এটা জানাজানি হয়ে যায়, তাহলে মান সম্মান তো আমার তো কিছু থাকবে না। আমার মান সম্মান সব ধুলিশ্বাস হয়ে যাবে। আমি তো মুখ দেখাতে পারবো না আম্মা। এখন তো আমি আপনার কাছে মুখ দেখাতে পারতেছি না যে কিনা আমার বাপ এত বড় একটা দুশ্চরিত্রা, এত বড় একটা লম্পট। এখন আমারই তো লজ্জা লাগতেছে আম্মা। বাবা, তুমি তো ভালো, আমি তো তোমার উপর খুব ভরসা করেছি, কিন্তু তোমার বাবার যে চরিত্র দেখলাম, আমার তো মনে হচ্ছে তোমার ভাইয়ের চরিত্র আরও খারাপ। আমার মেয়েকে তো এখন এখানে রাখা কোনো নিরাপদ নাই। আমি এখন ভয়ে আছি, এখন কখন কোন বিপদ হয়ে যায় আমি আসলে আমার ভয় করছে, আমি বুঝতে পারছি না কিছু। এখানে তো আমার মেয়েকে রাখা ঠিক হবে না। কি করি বাবা বলো তো? শোনো, তুমি একদম চিন্তা করবে না। আমি এই মুহূর্তে আমার বাপেরে টুকরা টুকরা কইরা পিস কইরা ওই বুড়িগঙ্গা নদীতে ফালাই দিই। আমারও তো চিনে না, আমি ভালোর ভালো খারাপের খারাপ। এতদিন আমার একটা রূপ দেখছে, এবার আর একটা রূপ দেখবে। হোক সে আমার বাপ, হোক সে আমার ভাই, সে যেই হোক না কেন, অপরাধীর কোনো ছাড় নাই। তুমি শুধু দেখো আমি কি করি। আজকে আম্মা ওর একদিন কি আমার একদিন। কিরে মা, কেমন খেল দেখাইলাম? নে এখন মাথা ঠান্ডা করে চা খা, গরম গরম। মা, তোমার প্ল্যান সাকসেসফুল। তুমি না মা একদম জব্বর খেলা দিছো। দেখতে হবে তো মেয়েটা কার আর মাটা কার। আমার বুদ্ধিমতো প্রত্যেকটা কাজ করবি, এইভাবে গেইনার হয়ে যাব আমরা। ঠিক আছে, এখন দেখবি বাবাকে কিভাবে বাড়ি থেকে বের করে। আরে মা, আমি কি তোমার কথা ছাড়া এক পাও এদিক ওদিক যাই তো না। তুমি যতদিন থেকে এই বাড়িতে আসছো, ঠিক ততদিন থেকে আমি তোমার কথাই শুনছি। লক্ষ্মী মেয়ে আমার। কি কি হয়েছে রে বাপ? এদিকে আসো। তুই আমার দই নিয়ে যাচ্ছিস কে বাপ? কি হয়েছে? আমার এখন ইচ্ছা করতেছে কি, আমার এই হাতের 5টা আঙ্গুল আমি তোমার গালের মধ্যে বসাই দিই। আমি কি করছি রে বাবা? তুমি জানো না তুমি কি করছো? আমার মুখে বলতেও লজ্জা লাগতেছে যে তুমি কি করছো। তোমার লজ্জা নাই। তোমার যদি লজ্জা থাকতো, লাজ থাকতো, তাহলে তুমি এই কাজটা করতে পারতা না। ছি 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 ছি, আমার বাসায় আমার শাশুড়ি, তুমি কিনা শেষ পর্যন্ত তোমার এখন ইচ্ছা করতেছে কি আমি তোমার গলা টিপা বাইরা হয়। আরে বাবা, আমি কি করছি কবি তো? আমার এক কথা কয়, আমি কি করছি? এই বুঝার করে বুঝা, ভিন্ডার করে ভিন্ডা। হ্যাঁ, তোর জন্য তো শখ হয়েছিল, এই যে তোর এক পাও কবরে গেছে। তোর জন্য তো শখ হয়েছিল, তুই আমারে বলতি আমি তোর বিয়া করাই দিতাম। আচ্ছা, বিয়া করায় না, মা মরে গেলে বাপ বিয়া করায় না, ছেলে বিয়া করায় দেয় না, তুই আমারে বলতি আমি তোর বিয়া করাই দিতাম। আমার বউ শুয়ে রয়েছে, তুই আমার বউর গায়ে হাত দিতে গেছ। তোরে মনটায় কইতাছে এসব তুই কি কইছিস রে বাপ? আমি তো তোর বোর কাছে গেছি বাদ চাইতে। এই তুই বাচ্চা দেখেছ না কি চাইতে আমার জানা আছে ভালো করে। আমার বউকে মিথ্যা কথা বলবো? আমার শাশুড়ি, সে কি মিথ্যা কথা বলবে? তারা কি মিথ্যা কথার মানুষ? আমি বুঝি না মনে করছ না? বাবা রে, তুই আমার কথাটা শোন বাবা। আর শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করিস না।
আমি আর কিছু বলতে চাই না। আমি যদি এখন কিছু কই না তোর এখন পিটামো মনে কর। তুমি বাপ, তুই যে আমার বাপ, আমি কিন্তু ভুলে যাবো। আমি এখন পিটামো লাঠি দিয়ে তোর ইচ্ছা মতো পিটামো। এখন তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো যাবি। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো যা, বেরো যা। বাবারে তুই তো আমার কথাই শুনলি না, অনেক কিছু কইলি। তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি বের হবা কিনা সেটা বলো। ভাইয়া কি হয়েছে? কি হয়েছে? এই তোরা কই দেবো কি হয়েছে? তোর বাপ, ও তো আমার বাপ না, ও তো তোর বাপ। ও তো একটা লুচ্চা বদমাইশ। ও কি করছে শুনবি? কি করছে শুনবি? তোর এই বাপ আমার বউ তার মেয়ের গায়ে হাত দিছে। সে ঘুমায় দিচ্ছিল, তার মেয়ের গায়ে গিয়ে হাত দিছে। ভাইয়া তোমার কোনো জায়গায় ভুল হয়েছে। একদম চুপ। কোনটা ভুল আর কোনটা সঠিক তুই কিন্তু আমাকে শিখাইতে আসিস না, একদম শিখাইতে আসবি না। তুই এখন এই মুহূর্তে তোর বাপরে নিয়ে আমার বাড়ি থেকে বের হ, বের হ। ভাইয়া তুমি আমার কথাটা শুনো ভাইয়া। তা না হলে কিন্তু আমি দারোয়ান থেকে ঘর ধাক্কা দিয়ে বের করবো, এলাকার মানুষ কিন্তু জানবো এই ঘটনা কি। সো সয় সম্মানে এই বাড়ি থেকে বেরো। আর যদি এলাকার মানুষ জানে তখন তো মান সম্মান চাইবো না, যাইবো তো আমার মান সম্মান। তখন যদি মান সম্মান থাকতো তাহলে এই বুড়া বয়সে গিয়া মাইয়ার গায়ে হাত দিতে পারতো না। আমি 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 এত কিছু শুনতে চাচ্ছি না, আমি এত কিছু বলতে পারতেছি না। আমার মাথা কিন্তু গরম আছে, মাথায় কিন্তু রক্ত উঠে গেছে। বেরো আমার থেকে, বেরো। বাবা চলো, ভাইয়া তো কোনো কথাই শুনতেছে না, চলো আমরা বের হয়ে যাই। ছি 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 ছি, বুড়া বয়সে আমার বাবা, ছি ছি ছি। আমি কি ভাবতেছি, আমার শাশুড়ির সামনে আমি কি লজ্জাটাই না পাইলাম। উফু, আমার বাবারে মনটা চাইতেছে আমি ওর বাড়ির থেকে কি লেগে বের করে দিলাম। ওরা ঘরের টিপা মাইরা আন্দার করা ছিল। আমার শাশুড়ির সামনে আমার আমার নাক চুন সব কাটাই দিছে আমার এই পিড়া বাপ।